সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে টাকা, খুশির জোয়ার কয়েক হাজার ক্ষেত মজুরে পরিবারে। জলাজমি বুঝিয়ে বাড়ি নির্মাণ, হুমায়ুনের স্ত্রীকে থানায় তলব। যুদ্ধে জ্বালানি সংকটে ধুঁকছে দেশ, ইরানে বিদেশমন্ত্রীকে ফোন জয়শঙ্করে, কি কথা হলো? মার্চ মাসে পাবেন না লক্ষ্মীর ভান্ডার, 3 মাস ঢুকবে না টাকা, কি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়? এসআইআর এ নাম বাদ গেলে ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করে দেবে সরকার, সব টাকা চলে যাবে, কোনো সুবিধা পাবেন না। ভয়ানক প্রত্যাঘাত ইরানে, দুবাই বাহরেনে বিস্ফোরণ, হরমুজে পুড়ছে পণ্যবাহী জাহাজ, আহত ভারতীয়। ধর্মবদল, বছরের পর বছর শারীরিক ও মানসিক অত্যাচার, স্বামী বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন মিস ইন্ডিয়া। ব্রিগেডে মোদির মঞ্চ খুলতে বলছে এসপিজি, জল্পনা ছড়াতেই বিজেপির রাজু বললেন। ভোটের আগে বড় চমক, পশ্চিম মেদিনীপুরে তৃণমূল ছেড়ে একসঙ্গে 20 পরিবার বিজেপিতে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইরানের ড্রোন হামলা, আহত মোট 4, তাদের মধ্যে একজন ভারতীয়। খুলে বেরিয়ে গেল নোজ গিয়ার, রানওয়েতে হার্ড ল্যান্ডিং, এয়ার ইন্ডিয়ার বিমানে ফের বিপত্তি। দেশের মানুষের প্রয়োজন মেটাতে তৈরি রিলায়েন্স, এলপিজি প্রোডাকশন বাড়াচ্ছে তারা। হরমুজ প্রণালীতে তেলের ট্যাঙ্কার এসকর্ট করছে মার্কিন নৌবাহিনী। পোস্ট করেও মুছল আমেরিকা, ইরানের কাছে হাসির খোরাক। সাঁতরাগাছি থেকে খড়গপুর নয়া লাইন, ব্যাপক উন্নয়নের ঘোষণা দক্ষিণ পূর্ব রেলে, এবার সময় মেনে চলবে ট্রেন। আমার জনগণকে রক্ষা করুন মা দুর্গা, রাজ্যবাসীকে খোলা চিঠি আবেগঘন বোসের। ভোটের আগে রাজনীতি, বিজেপি বিধায়কের বাড়ি থেকে সিএএ সার্টিফিকেট বিলি, সমালোচনায় তৃণমূল। মুজে মাইন বিছানোর চেষ্টা, 16টি ইরানি জাহাজ ধ্বংসের দাবি আমেরিকার। ঝাড়খণ্ড অসমে ঘূর্ণাবর্ত, রাজ্য জুড়ে বৃষ্টি বাজের ভ্রুকুটি, কেমন থাকবে কলকাতার আবহাওয়া? জলাজমি বুঝিয়ে বাড়ি তৈরি অভিযোগ, হুমায়ুন কবিরের স্ত্রীকে তলব পুলিশের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে টাকা, খুশির জোয়ার কয়েক হাজার ক্ষেত মজুরে পরিবারে। রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে এবার সরাসরি আর্থিক সহায়তার সুবিধা পেতে শুরু করেছেন রাজ্যের ক্ষেত মজুররা। সোমবার থেকেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা জমা পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পূর্ব বর্ধমান জেলায় ইতিমধ্যে 3029 জন ক্ষেত মজুরের অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে গিয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী 2 কিস্তিতে মোট 4000 টাকা পাবেন যোগ্য আবেদনকারীরা। ধাপে ধাপে প্রায় 4.5 লক্ষ ক্ষেত মজুর এই প্রকল্পের আওতায় আসতে চলেছেন। পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহবুব মণ্ডল জানিয়েছেন, জেলায় মোট 5,79,195 জন এই সুবিধার জন্য আবেদন করেছিলেন। আবেদনপত্র যাচাইয়ের পর প্রকৃত ক্ষেত মজুরদের চিহ্নিত করে পর্যায়ক্রমে টাকা পাঠানো হচ্ছে। এই উদ্যোগের ফলে উপকৃত হওয়া গলসির ক্ষেত মজুর প্রণব পাত্র জানান, অন্যের জমিতে কাজ করে সংসার চালানো মানুষের কাছে বছরে 4000 টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অর্থ তাদের সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করছে। কৃষি দপ্তর সূত্রে খবর, শুধু সরাসরি টাকা দেওয়াই নয়, গত 1 বছরে বহু পরিবারকে চাষযোগ্য পাট্টা জমিও দেয়া হয়েছে। পাশাপাশি কৃষক বন্ধু ও শস্য বীমা প্রকল্পের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়াচ্ছে সরকার। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মিঠু মাঝির মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রতিশ্রুতি দেন তা বাস্তবায়ন করে দেখাচ্ছেন। কৃষকদের পাশাপাশি ক্ষেত মজুরদের এই আর্থিক সহায়তা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। জলাজমি বুঝিয়ে বাড়ি নির্মাণ, হুমায়ুনের স্ত্রীকে থানায় তলব। আরও বিপাকে তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। জলাজমি বুঝিয়ে বাড়ি তৈরির অভিযোগে তার স্ত্রীকে এবার তলব পুলিশের। বুধবার বেলা 12টা নাগাদ শক্তিপুর থানায় ডেকে পাঠানো হয়েছে তাকে। সেটি স্ত্রী মিতা সুলতানার নামে নথিভুক্ত। আর সেই বাড়িটি নিয়েই যাবতীয় বিতর্ক। অভিযোগ উঠেছে, জমি চরিত্র বদল না করেই বাড়িটি তৈরি করা হয়েছে, এমনকি নালা অর্থাৎ জলাশয়ের উপরেই বাড়িটি তৈরি করা হয়েছে বলে অভিযোগ। এর আগে হুমায়ুন পত্নীকে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর থেকে নোটিশ পাঠানো হয়। ওই লিখিত নোটিশে জানানো হয়, মানিক্যহার মৌজায় JL নম্বর 92 প্লট নম্বর 4404-এ প্রায়
0.2 একর জমির চরিত্র বেআইনিভাবে পরিবর্তন করা হয়েছে। এই মর্মে একটি গণস্বাক্ষর করা অভিযোগপত্র জমা পড়েছে। বেআইনিভাবে জমির চরিত্র পরিবর্তন করার জন্য আগামী 7 দিনের মধ্যে হুমায়ুন পত্নীকে উত্তর দিতে বলা হয়। উত্তর না পেলে কেন তার বিরুদ্ধে WBLR আইন 1955 অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। যুদ্ধে জ্বালানি সংকটে ধুঁকছে দেশ, ইরানি বিদেশমন্ত্রীকে ফোন জয়শঙ্কর। একই কথা হলো, মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর যুদ্ধের জেরে জ্বালানি সংকটে ধুঁকছে বিশ্ব। ইরানে হামলায় আতঙ্কে থমকে গিয়েছে হরমুজ প্রণালী দিয়ে তৈল বাণিজ্য। গুরুতর এই পরিস্থিতিতে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আরাগাছির সঙ্গে ফোনে কথা বলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জানা যাচ্ছে, এই ফোন আলাপে পশ্চিম এশিয়া বর্তমান পরিস্থিতি ও বাণিজ্যিক জাহাজগুলির নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দুদেশের রাষ্ট্রপ্রধানের। গত 28 ফেব্রুয়ারি ইরানে মাটিতে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার পর এই নিয়ে তৃতীয়বার ইরানি বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন জয়শঙ্কর এবং ইরানে নয়া সুপ্রিম লিডার ঘোষণার পর প্রথমবার ফোনে কথা বলেছেন বিদেশমন্ত্রী। এদিন সোশ্যাল মিডিয়ায় একথা জানিয়ে জয়শঙ্কর লেখেন, আজ সন্ধ্যে ইরানের বিদেশমন্ত্রী আরাগাছির সঙ্গে কথা হয়েছে। এই ফোন আলাপে ইরানের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা নিজেদের মধ্যে নিবিড় যোগাযোগ রাখছি। সোশ্যাল মিডিয়ায় জয়শঙ্কর লেখেন, আজ সন্ধ্যায় ইরানের বিদেশমন্ত্রী আরাগাছির সঙ্গে কথা হয়েছে। এই ফোন আলাপে ইরানের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা নিজেদের মধ্যে নিবিড় যোগাযোগ রাখছি। অন্যদিকে ইরানের তরফ থেকে জানানো হয়েছে, মার্কিন হামলা নিয়ে বিদেশমন্ত্রী জয়শঙ্করকে অবগত করেছেন আরাগাছি। ইরানি স্কুলে আমেরিকার হামলা ও শতাধিক শিশুর মৃত্যুর বিষয়ে ভারতকে জানানো হয়েছে। এই ফোন আলাপে উঠে এসেছে হরমুজ প্রসঙ্গ। ইরান জানিয়েছে, পারস্য উপসাগরে নিরাপদে নৌ চলাচলের পক্ষে রয়েছে ইরান, তবে আমেরিকার আগ্রাসনের জেরে তা অসম্ভব হয়ে উঠেছে। লক্ষ্মীর ভান্ডার মার্চ মাসে পাবেন না। লক্ষ্মীর ভান্ডার 3 মাসে ঢুকবে না টাকা, কি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য চালু জনপ্রিয় সরকারি প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে আবারও বড় আপডেট সামনে এসেছে। মার্চ মাসে ভাতার টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়ে বহু উপভোক্তার মনে প্রশ্ন তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য চালু জনপ্রিয় সরকারি প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে আবারও বড় আপডেট সামনে এসেছে। মার্চ মাসে ভাতার টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়ে বহু উপভোক্তার মনে প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক বাজেটে অনুদানে অঙ্ক বাড়ার পর থেকে এই প্রকল্প নিয়ে আরো বেশি আলোচনা শুরু হয়েছে। রাজ্য সরকারের ঘোষণার পর বর্তমানে সাধারণ ও ওবিসি শ্রেণীর মহিলারা মাসে 1500 টাকা করে পাচ্ছেন। রাজ্য সরকারের ঘোষণার পর বর্তমানে সাধারণ ও ওবিসি শ্রেণীর মহিলারা মাসে 1500 টাকা করে পাচ্ছেন। অন্যদিকে তফসিলি জাতি ও উপজাতি অর্থাৎ SC/ST শ্রেণী মহিলাদের জন্য মাসিক ভাতা বেড়ে হয়েছে 1700 টাকা। ফেব্রুয়ারি মাস থেকে এই বাড়তি টাকার সুবিধা কার্যকর হয়েছে বলেই জানানো হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী এই প্রকল্পে নতুন করে লক্ষাধিক মহিলা যুক্ত হয়েছেন। প্রায় 20 লক্ষের বেশি নতুন আবেদন জমা পড়ায় প্রশাসনের যাচাই প্রক্রিয়ার চাপও বেড়েছে। ফলে মার্চ মাসে কিস্তি নিয়ে কিছুটা দেরির আশঙ্কা নিয়ে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বড় ধরনের দেরির সম্ভাবনা নেই। সাধারণত প্রতি মাসের শুরুতে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি পদ্ধতিতে টাকা পাঠানো হয়। নতুন আবেদনকারীদের নথি যাচাই ও ব্যাংকিং প্রক্রিয়ার কারণে সামান্য সময় লাগলেও খুব শীঘ্রই সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে জানানো হয়েছে। SIR এর নাম বাদ গেলে ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করে দেবে সরকার, সব টাকা চলে যাবে, কোনো সুবিধা পাবেন না। লোকসভা ভোটের রণডঙ্কা এখনো বাজেনি, কিন্তু বাংলার রাজনৈতিক ময়দানে উত্তাপ এখনো তুঙ্গে। সোমবার ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে এক অভূতপূর্ব এবং চাঞ্চল্যকর দাবি তুলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, নিছক ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়াই নয়, এর আড়ালে লুকিয়ে আছে সাধারণ মানুষের তিল তিল করে জমানো টাকা আত্মসাৎ করার এক সুগভীর নীল নকশা। অভিষেকের দাবি, ভোটার তালিকায় নাম না থাকলেও ভবিষ্যতে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা স্তব্ধ করে দেওয়া হতে পারে এবং সেই টাকা সরাসরি চলে যেতে পারে মোদিবাবু তহবিলে। দিল্লির আমলার ফোন ও গোপন ষড়যন্ত্রে পর্দাফাঁস। অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবারের বক্তব্যের মূল কেন্দ্রে ছিল একটি রহস্যময় ফোন কল। তিনি দাবি করেন, দিল্লির এক উচ্চপদস্থ আমলা তাকে ফোন করে কেন্দ্রের একটি বৃহত্তর পরিকল্পনার কথা ফাঁস করেছেন। অভিষেকের কথায়, ওই আমলা আমাকে সতর্ক করে বলেছেন, বিষয়টিকে শুধু ভোটার তালিকায় সংশোধন হিসেবে দেখলে ভুল হবে, এর পিছনে এক বিশাল ষড়যন্ত্র কাজ করছে। তিনি জানান, রাজ্য জুড়ে যে SIR বা সন্দেহভাজন তালিকায় কাজ চলছে তার চূড়ান্ত লক্ষ্য হলো গরিব মানুষকে ধনে প্রাণে মারা। অভিষেক প্রশ্ন তোলেন, কেন হঠাৎ করে হাজার হাজার মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হলো? কেনই বা নির্দিষ্ট কিছু এলাকায় এই সক্রিয়তা বেশি? তার মতে, এটি কেবল ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা নয়, বরং এটি একটি অর্থনৈতিক অবরোধের শামিল।
ঝাড়খণ্ড অসমে ঘূর্ণাবর্ত, রাজ্য জুড়ে বৃষ্টি বাজে ভ্রুকুটি। কেমন থাকবে কলকাতা আবহাওয়া? বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে। প্রতিবেশী দেশ রাজ্যগুলির ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, তার প্রভাবে বাংলার উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে, এই কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কেবল বৃষ্টির নয়, দমকা হাওয়ার পাশাপাশি বাজ পড়ার আশঙ্কার কথাও শোনা হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়া উত্তর পূর্ব অসম ও নাগাল্যান্ডের উপর আরও একটি ঘূর্ণাবর্ত দেখা দিয়েছে। ঝাড়খণ্ড থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। এর ব্যাপক প্রভাব পড়তে চলেছে বাংলার আবহাওয়ায়। বসন্তে বৃষ্টির আবহ তৈরি হয়েছে রাজ্যের প্রায় সব জেলাতেই। আজ বুধবার সকাল থেকে মেঘলা আবহাওয়া দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে বেশি থাকবে। দক্ষিণবঙ্গে বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। রবিবার ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও থাকছে, তবে মাঝে কয়েকদিন বৃষ্টি তেমন দেখা যাবে না বলে প্রাথমিক খবর। বৃষ্টির পরিমাণ বেশি দেখা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামীকাল বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে বলে খবর। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আমার জনগণকে রক্ষা করুন মা দুর্গা, রাজ্যবাসীকে খোলা চিঠি আবেগঘন বোসের। বাংলাকে তিনি ভালোবাসেন। 2022 সালে নভেম্বরে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে এই কথা বলেছিলেন। তার বোস পদবীর পিছনেও রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রভাব। বাংলায় বই লেখার ইচ্ছে প্রকাশ করেছিলেন। 3 বছর 4 মাস পর আচমকা রাজ্যপাল পদে ইস্তফা দিয়ে বাংলা ছাড়ার সময়ও রাজ্যের প্রতি তার টানের কথা স্পষ্ট করে দিচ্ছেন। এবার পশ্চিমবঙ্গবাসীকে খোলা চিঠি লিখলেন সিভি আনন্দ বোস। চিঠিতে কি লিখলেন আবেগঘন বোস? চিঠির শুরুতেই পশ্চিমবঙ্গবাসীকে নিজের প্রিয় ভাই ও বোন বলে উল্লেখ করেছেন আনন্দ বোস। পশ্চিমবঙ্গবাসী ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে চিঠিতে তিনি লিখেন, পশ্চিমবঙ্গবাসীর ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে চিঠিতে তিনি লেখেন, রাজ্যপাল হিসেবে তার অধ্যায় শেষ হলেও পশ্চিমবঙ্গের সঙ্গে তার সম্পর্ক কখনোই শেষ হবে না। তিনি উল্লেখ করেন, পশ্চিমবঙ্গ এখন তার দ্বিতীয় বাড়ি এবং ভবিষ্যতেও তিনি এই রাজ্যের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকবেন। চিঠিতে আনন্দ বোস পশ্চিমবঙ্গের মানুষের উষ্ণতা ও আন্তরিকতার কথা স্মরণ করেন। তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ, শিশুদের উচ্ছ্বাস, যুবকদের দৃঢ় করমর্দন এবং প্রবীণদের স্নেহময় দৃষ্টি স্মৃতি তার কাছে অমূল্য হয়ে থাকবে। তিনি মহাত্মা গান্ধীর একটি উক্তি উল্লেখ করে বলেন, মহাত্মা গান্ধী বলেছিলেন, আমি বাংলাকে ছেড়ে যেতে পারি না, আর বাংলা আমায় ছেড়ে যেতে দেবে না। তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ, শিশুদের উচ্ছ্বাস, যুবকদের দৃঢ় করমর্দন এবং প্রবীণদের স্নেহময় দৃষ্টি স্মৃতি তার কাছে অমূল্য। তিনি মহাত্মা গান্ধী একটি উক্তি উল্লেখ করে বলেন, মহাত্মা গান্ধী বলেছিলেন, আমি বাংলাকে ছেড়ে যেতে পারি না, আর বাংলা আমায় ছেড়ে যেতে দেবে না। একই অনুভূতি তার মধ্যেও কাজ করছে বলে তিনি জানান। চিঠিতে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত উক্তিও তুলে ধরেন। সেখানে শ্রমজীবী মানুষের মধ্যে ঈশ্বরের উপস্থিতির কথা বলা হয়েছে। গত 3 বছর ধরে তিনি রাজ্যের বিভিন্ন জেলা সফর করে সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেছেন বলে জানান। গ্রামাঞ্চলের সাধারণ মানুষের ঘরে বসে খাওয়া, তরুণ ছাত্রছাত্রীদের সঙ্গে পড়াশোনা করা এবং নির্দিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করার অভিজ্ঞতা তার কাছে অত্যন্ত মূল্যবান বলে তিনি উল্লেখ করেন। রাজ্যপাল বলেন, বাংলার মানুষ তাকে সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি গভীর গর্ব অনুভব করেন, যা বাংলার মানসিকতার পরিচয় বহন করে। চিঠির শেষে তিনি পশ্চিমবঙ্গের মানুষের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, আগামী দিনে বাংলা আরও গৌরবের শিখরে পৌঁছাবে বলে তার বিশ্বাস। সবশেষে তিনি বাংলার মানুষের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে লেখেন, মা দুর্গা আমার জনগণকে রক্ষা করুন। চাষিদের থেকে সরাসরি আলু কিনবে রাজ্য। বেসরকারি হিমঘরে মালিকদের সহজ শর্তে ঋণ। রাজ্য জুড়ে আলুর অতিরিক্ত ফলন, দাম পাওয়া নিয়ে বিপাকে আলু চাষিরা। তাদের পাশে দাঁড়াতে একাধিক পদক্ষেপ নিল রাজ্য সরকার। পটেটো প্রকিউরমেন্ট স্কিম ঘোষণা করে চাষিদের থেকে সরাসরি আলু কিনবে সরকার। হিমঘরে মালিকরা যাতে আলু কিনতে পারেন সেই জন্য ব্যাংক থেকে ঋণের বিষয়টিও সরল করা হয়েছে। মঙ্গলবার ধর্মতলা ধর্মমঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আলু রাজ্য সরকার নিজে কিনে নেবে। আমরা কথা বলেছি, যেখানে যেখানে আলু পড়ে আছে সেখান থেকে সরকার কিনে নেবে। আলু কেনার জন্য পটেটো প্রকিউরমেন্ট স্কিম 2026 ঘোষণা করছে রাজ্য সরকার। চাষিদের থেকে সরাসরি কুইন্টাল প্রতি 950 টাকা দরে আলু কেনা হচ্ছে। বেসরকারি হিমঘরগুলির মালিকরাও এই প্রকল্পে আলু কেনার কাজ করছে। আলু কেনা কাজে কোনো বিঘ্ন না হয় তার জন্য বেসরকারি হিমঘরের মালিকদের ঋণ দেওয়ার প্রক্রিয়াটিও সরল করা হয়েছে।
ব্যাংক, হিমঘর মালিক, জেলা ও ব্লক প্রশাসনের মধ্যে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে। তাছাড়াও সুফল বাংলাও লাভজনক দামে আলু কেনা শুরু করেছে। জানা গিয়েছে রাজ্যের হিমঘরগুলিতে 82 লক্ষ মেট্রিক টন আলু রাখার ক্ষমতা রয়েছে। এখনো পর্যন্ত তার মাত্র 12% পূর্ণ হয়েছে। ফলে এখন আরও প্রচুর আলু কেনা যাবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল। জানানো হয়েছে রাজ্য সরকারের এই প্রকল্পে কেনা আলু পরে মিড ডে মিল সহ অন্যান্য কল্যাণমূলক প্রকল্পে ব্যবহার করা হবে। সরকারের তরফে জানানো হয়েছে আলু চাষিদের স্বার্থ রক্ষায় রাজ্য সরকার বদ্ধপরিকর। বিচারপতিদের ভুল বোঝাচ্ছে, ধর্ণা তুলে নেওয়ার সময়ও কমিশনকে একহাত নিলেন মমতা। স্বাস্থ্যের কথা মাথায় রেখে অবশেষে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ধর্ণা তুলে নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ধর্ণা তোলার আগেও নির্বাচন কমিশনকে একহাত নিলেন তিনি। বিচারপতিদেরও যে ভুল বোঝানো হয়েছে সেই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে মামলা ছিল। সেই মামলা দায়ের করা হয়েছিল তৃণমূলের তরফে। দেশের সর্বোচ্চ আদালত এবার ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছে। সেটিকেই কার্যত নৈতিক জয় হিসেবে দেখছে তৃণমূল। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন সুপ্রিম কোর্টের নির্দেশকে মিসলিড করেছে, বিচারকদের ভুল বোঝানো হচ্ছে। এরপরে তিনি বলেন, আমরা এতক্ষণ আইনজীবীদের সঙ্গে কথা বলছিলাম, নির্বাচন ঘোষণা হলেও সুপ্রিম কোর্টের হাতে কেস থাকবে। এটা স্পেশাল কেস, বাংলার জন্য বিশেষ কেস। যাদের নাম বিচারাধীন রয়েছে তাদের ট্রাইব্যুনালে আসার জন্য অনুরোধ করেন মমতা। সঙ্গে আশ্বস্ত করেন ভোট ঘোষণা হলেও তাদের শুনানি হবে, চিন্তার কোনো কারণ নেই। তৃণমূল যে তাদের পাশে থাকছে সেই বার্তাই দিয়েছেন তিনি। মমতা বলেন, নির্বাচন ঘোষণা করলেও ভাববেন না আপনার নাম নেই। যদি আপনার সঙ্গে অবিচার হয় তাহলে তৃণমূলের কাছে আসবেন। আমরা স্পেশাল কেস হিসেবে ট্রিট করব।